বাংলাদেশ কি আবারও তার অন্ধকার অতীতে ফিরে যাচ্ছে? হতে যাচ্ছে আবার পাকিস্তান? আজ এই প্রশ্ন উঠছে কারণ বাংলাদেশে আজ এই পরিস্থিতিরই সৃষ্টি হয়েছে। 1971 সালে বাংলাদেশ শুধু পাকিস্তান থেকে মুক্তি পায়নি, একটি বিষাক্ত মতাদর্শ থেকেও মুক্তি পেয়েছিল। সেই মতাদর্শ ছিল ধর্মের নামে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা, যেখানে একটি অঞ্চলের আধিপত্য সমগ্র দেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু 2025 সালে এসে বাংলাদেশ যেন আবার সেই অন্ধকার অতীতের দিকে ফিরে যাচ্ছে। বাংলাদেশের রাস্তায় ভয়ের ছায়া, সংসদে নিস্তব্ধতা আর অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। সংখ্যালঘুরা ভীত, তরুণরা প্রতারিত আর ক্ষমতার আসনে বসা নেতৃত্ব বাংলাদেশকে এক অজানা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি পাকিস্তানের মতো একটি অস্থির, কট্টরপন্থী রাষ্ট্রে পরিণত হচ্ছে? হারাতে চলেছে তার স্বাধীনতার আদর্শ? এ বিষয়েই আপনারা আগে জানতে চলেছেন। বাংলাদেশের জন্মের গল্প রক্তে লেখা এক মহাকাব্য। 1947 সালে ভারত ভাগের পর পূর্ব পাকিস্তান হিসেবে বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের অধীনে চলে যায়। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাস করা বাঙালিদের ভাষা, সংস্কৃতি এবং অধিকারকে পদদলিত করতে শুরু করে। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদের প্রথম জাগরণ। রফিক সালাম বরকতের মতো শহীদরা রক্ত দিয়ে বাংলার মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন। 1971 সালে এই সংগ্রাম পূর্ণাঙ্গ রূপ নেয়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরু হয়। লাখো মানুষ প্রাণ দিয়েছিল, নারীরা সম্ভ্রম হারিয়েছিল, গ্রামের পর গ্রাম ধ্বংস হয়েছিল। ভারতের সহায়তায়, বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর সমর্থনে বাংলাদেশ 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে। পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে আর বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। 1972 সালে বাংলাদেশের সংবিধান ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্রকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করে। 2011 সালে সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায়ে বাংলাদেশ নিজেকে আনুষ্ঠানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করে। এই ঘোষণা ছিল মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি শ্রদ্ধা। বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছিল যে এটি পাকিস্তানের ধর্মভিত্তিক শাসনের বিপরীতে একটি বৈচিত্র্যময়, অন্তর্ভুক্তিমূলক জাতি হতে চায়। কিন্তু 2025 সালে এসে সেই স্বপ্ন যেন ক্রমশ বিবর্ণ হচ্ছে। 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। ছাত্র আন্দোলন এবং জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। এই আন্দোলনের পেছনে ছিল সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে তরুণদের ক্ষোভ, যা পরে সরকারের দুর্নীতি এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নিয়েছিল। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। জনগণ আশা করেছিল যে তিনি দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে যাবেন, কিন্তু তাঁর শাসনামলে বাংলাদেশ যেন এক নতুন সংকটের মুখে পড়েছে। ইউনূসের নেতৃত্বে গণতন্ত্রের ভিত্তি ক্রমশ দুর্বল হচ্ছে। সংবাদ মাধ্যমে সেন্সরশিপ বাড়ছে। 2024 সালের নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে 15 জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন সরকারের সমালোচনা করার জন্য। অনলাইন পোর্টাল এবং সামাজিক মাধ্যমে কঠোর নজরদারি চলছে। এছাড়া আওয়ামী লীগের মতো প্রধান রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই দলটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল। এই নিষেধাজ্ঞা কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটি যেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করার একটি প্রচেষ্টা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল কট্টরপন্থী গোষ্ঠীগুলোর পুনরুত্থান। জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলাম, যারা 1971 সালে পাকিস্তানের পক্ষে কাজ করেছিল, তারা আবার সক্রিয় হয়ে উঠছে। 2024 সালের একটি আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই গোষ্ঠীগুলো এখন রাজনৈতিক সমর্থন পাচ্ছে এবং স্থানীয় নির্বাচনে তাদের প্রভাব বাড়ছে। এই সংগঠনগুলো মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার সঙ্গে জড়িত ছিল। তারা নারীদের উপর অত্যাচার করেছিল, সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা চালিয়েছিল। তাদের এই পুনরুত্থান বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্রের জন্য হুমকি। ইউনূসের নীরবতা এই প্রশ্ন তুলছে, তিনি কি এই গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতা করছেন, নাকি তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অক্ষম? বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুরা, এখন ভয়ের মধ্যে বাস করছে। 2024 সালের অক্টোবরে চট্টগ্রামে একটি দুর্গাপূজা মণ্ডপে হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। কুমিল্লায় একটি মন্দিরে মূর্তি ভাঙচুরের খবর এসেছে। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। একটি স্থানীয় পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা 30% বেড়েছে।
প্রশাসনের নীরবতা এই হামলাগুলোকে উৎসাহিত করছে। একসময় বাংলাদেশের হিন্দুরা তাদের ধর্মীয় উৎসবে গর্বের সঙ্গে অংশ নিত, কিন্তু এখন তারা ভয়ে থাকছে। এই পরিস্থিতি পাকিস্তানের সেই অন্ধকার দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, যেখানে সংখ্যালঘুরা ক্রমাগত হয়রানির শিকার হতো। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল। বাংলাদেশের পোশাক রপ্তানি বিশ্বে দ্বিতীয় স্থানে পৌঁছেছিল। 2023 সালে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল 6.5%, যা দক্ষিণ এশিয়ায় একটি উদাহরণ ছিল। ভারতের সঙ্গে বাণিজ্য, রেল এবং বন্দর প্রকল্পে বিনিয়োগ বাংলাদেশকে সমৃদ্ধ করেছিল। কিন্তু ইউনূসের শাসনামলে অর্থনীতি ধসে পড়ছে। মুদ্রাস্ফীতি 10 ছাড়িয়ে গেছে। চাল, ডাল, তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। 2025 সালের জানুয়ারির একটি প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরে আন্তর্জাতিক প্রকল্প স্থগিত হয়েছে, যা বিনিয়োগকারীদের পলায়নের কারণ হয়ে দাঁড়িয়েছে। IMF এবং বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ বাড়ছে। 2024 সালে বাংলাদেশ $4 বিলিয়ন ঋণ পেয়েছে, যা পাকিস্তানের মতো অর্থনৈতিক সংকটকে ইঙ্গিত দেয়। ভারতের সঙ্গে বাণিজ্য কমে যাওয়ায় অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ছে। এই অবস্থা বাংলাদেশকে একটি অস্থির, দরিদ্র দেশে পরিণত করছে। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর। 1971 সালে ভারতের সহায়তা ছাড়া বাংলাদেশের জন্ম সম্ভব হতো না। ভারতীয় সেনারা প্রাণ দিয়েছিল, পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ করিয়েছিল। কিন্তু ইউনূসের শাসনামলে এই সম্পর্কে ফাটল ধরেছে। 2024 সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ চীনের সঙ্গে বন্দর এবং অবকাঠামো প্রকল্পে বড় চুক্তি করছে। এটি ভারতের জন্য উদ্বেগের বিষয়। ভারতের সঙ্গে বাণিজ্য এবং সীমান্ত সহযোগিতা কমে গেছে। এই শত্রুতা বাংলাদেশের জন্য ক্ষতিকর, কারণ ভারত ছিল তার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। পাকিস্তানের মতো ভারতের সঙ্গে শত্রুতা বাংলাদেশকে কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করবে। সেনাবাহিনী এবং ছাত্রদের ক্ষোভ। বাংলাদেশের সেনাবাহিনী ঐতিহাসিকভাবে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু ইউনূসের সঙ্গে তাদের দ্বন্দ্ব তীব্র হচ্ছে। 2025 সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী ইউনূসকে নির্বাচনের জন্য চাপ দিয়েছে। তারা বলছে, আপনি নির্বাচিত নন, আপনি কিভাবে দেশ শাসন করবেন? এই দ্বন্দ্ব দেশে অস্থিরতা বাড়াচ্ছে। এছাড়া ছাত্র সংগঠনগুলো, যারা ইউনূসকে ক্ষমতায় আনতে ভূমিকা রেখেছিল, এখন তার বিরুদ্ধে। তারা ক্ষমতায় অংশগ্রহণের প্রতিশ্রুতি পায়নি। 2025 সালের মার্চে ঢাকায় ছাত্ররা আবার রাস্তায় নেমেছে নির্বাচনের দাবিতে। ভবিষ্যতের পথ। বাংলাদেশ এখন একটি ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, জনগণ শেখ হাসিনার আমলের স্থিতিশীলতার অভাব অনুভব করছে। তার শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি ছিল। এখন প্রশ্ন হল, বাংলাদেশ কি তার গণতান্ত্রিক আদর্শে ফিরে যাবে, নাকি পাকিস্তানের মতো অস্থিরতার দিকে এগিয়ে যাবে? যদি দ্রুত নির্বাচন হয় এবং জনগণের মতামতের ভিত্তিতে নতুন সরকার গঠিত হয়, তাহলে বাংলাদেশ বাঁচতে পারে। অন্যথায় কট্টরপন্থ, অর্থনৈতিক সংকট এবং বিচ্ছিন্নতা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ভারতের সঙ্গে বাংলাদেশের একটি আত্মিক সম্পর্ক রয়েছে। আমরা চাই না বাংলাদেশ পাকিস্তানের পথে হাঁটুক। বাংলাদেশের জনগণের উপর নির্ভর করছে তারা কোন পথ বেছে নেবে, মুক্তিযুদ্ধের আদর্শের পথ নাকি অন্ধকারের গহ্বর। এই সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ দেশ গড়বে নাকি একটি অস্থির বিভক্ত জাতি। আপনার মতামত কমেন্টে জানান।